আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা অষ্টম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসটি তাদের জন্যই এবং ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় ক্লাস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বা আশা করছি বা তোমরা ইতোমধ্যেই প্রথম ক্লাসটি দেখেছো। এখন যখন তোমরা এই দ্বিতীয় লেকচারটা দেখবা তখন তোমাদের অনেক কিছু সহজ মনে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরও কিছু নতুন নতুন নিয়ম তোমাদের সামনে উপস্থিত করব, কিছু প্র্যাকটিস সেশনও থাকবে। সব মিলিয়ে আজকের এই ক্লাসটিও অর্থবহ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আমাদের ক্লাসের দিকে ফিরে যাই। দেখো, এখানে ছবিতে দেখা যাচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। একটা ছবিতে অ্যাকশন, দুটাতে অ্যাকশন ব্যবহার করা আছে, তবে একটা সক্রিয় আছে আর একটা নিষ্ক্রিয়। যেমন এখানে বই পড়ছে আর এখানে বই পড়ছে না, যার কারণে দেখো একটাতে ক্রস আসবে আর একটাতে টিক আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাকে আমরা কি বলবো সে বিষয়টা আমরা দেখি। পরের স্লাইডে কি দেয়া আছে যে ক্যান ইউ গেস আওয়ার লেসন টাইটেল? ক্যান ইউ গেস আওয়ার লেসন টাইটেল? ইয়েস, our topic is on right form of the verb, অর্থাৎ ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে হবে সেটা বলছে। যেমন এটা হচ্ছে পার্ট 2, আমরা আগেই বলেছি এটা দ্বিতীয় অংশের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং আউটকামটা দেখো। আফটার স্টাডিড দিস লেসন স্টুডেন্টস উইল বি এবল টু ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দি ভার্বস, অর্থাৎ ভার্বের ঠিক রূপটা ব্যবহার করতে পারবে। অ্যান্ড অ্যানাদার ইজ রাইট অ্যান্ড সে কারেক্ট সেন্টেন্সেস ইউজিং কারেক্ট ভার্ব, অর্থাৎ ঠিক ভার্ব ব্যবহার করে ঠিক সেন্টেন্স বলতে এবং লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম যা প্রত্যেকটা শিক্ষার্থীর, যারা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো, সবার জন্য গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ এই ভার্বকে বলা হয় দ্য সোল অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের আত্মা বা প্রাণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই বিষয় সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে তাহলে আমরা কিভাবে একটা ইংরেজি বাক্য লিখব? যেহেতু এটা দ্বিতীয় ভাষা, যার কারণে এই ভাষাটাকে রপ্ত করতে হলে আমাদের কিছু বেসিক গ্রামার বা ব্যাকরণ জানাটা জরুরি। আর এই বেসিক গ্রামারের মধ্যে রাইট ফর্ম ভার্বটা অন্যতম এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি একটা ভার্ব জানি তাহলেই কিন্তু একটা বাক্য তৈরি করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট নেয়ার পর আমরা ভার্বের কোন ফর্ম ব্যবহার করব, কী ধরনের ভার্ব ব্যবহার করব, প্রেজেন্ট ব্যবহার করব না পাস্ট ব্যবহার করব, ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই যে বিষয়গুলো আমাদের জানা দরকার। এটা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা কিন্তু একটা ঠিক বাক্য লিখতে পারবো। আদারওয়াইজ আমরা ঠিক বাক্য লিখতেও পারবো না, আবার বলতে পারবো না। এখন আমরা কিছু নিয়ম জানবো, যে নিয়মটা আমাদের একটা ইংরেজি বাক্য ঠিকভাবে লিখতে এবং পড়তে শেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে ইজি ওয়ে টু লার্ন রাইট ফর্ম অফ দি ভার্ব, এখানে একদম সরাসরি তুমি দেখো যে উইথ আ ভিউ টু, প্রিফার টু, রিফার টু, ডিজায়ার টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদির পরে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হয়। এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে ভার্বের সাথে কী যোগ হবে? আইএনজি যোগ, অর্থাৎ জিরান্ড হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইটা মনে রাখো যে উইথ এ ভিউ টু, প্রিফার টু, রেফার টু, ডিজায়ার টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপরে যদি কোনো ভার্ব আসে
সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আর অবশ্যই এই যে ফ্রেজগুলোর কথা বললাম এই ফ্রেজটা অবশ্যই মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ফ্রেজগুলো মনে না রাখতে পারলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। যার কারণে কিছু বেসিক বিষয় আছে, এটা প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য মুখস্থ করাটা আবশ্যক। তাহলে আমি আবার বলছি, দেখো, উইথ এ ভিউ টু উদ্দেশ্য বোঝায়, প্রিফার টু অধিকতর পছন্দ করা, রিফার টু মানে বলতে বোঝায়, ডিজায়ার টু মানে পছন্দ আকাঙ্ক্ষা বা পছন্দ করা, লুক ফরওয়ার্ড টু মানে খোঁজা, গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া। এই যে ফ্রেজগুলো আছে এরপরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে দুইটা এক্সাম্পল দেয়া আছে, দেখো, হি কামস হিয়ার, সে এখানে আসে, উইথ এ ভিউ টু হেল্পিং আস। দেখো এখানে উইথ এ ভিউ টু আছে, যার কারণে ভার্বের সাথে কি করা হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে। হি কামস হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং আজ, অর্থাৎ সে এখানে আসে আমাদেরকে সাহায্য করতে। তার মানে এখানে উইথ এ ভিউ টু হচ্ছে উদ্দেশ্য বোঝায়, আর উইথ এ ভিউ টু থাকার কারণে এখানে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি এই প্রথম এক্সাম্পলটা তোমাদের নিয়ম থেকে দেয়া হয়েছিল, বুঝতে পেরেছ। তবে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, আই প্রিফার রিডিং টু রাইটিং মোর। আই প্রিফার রিডিং টু রাইটিং মোর। এখানে দেখো যে প্রিফারের পরে অর্থাৎ প্রিফার টুর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। যখন এর রিডিং এবং রাইটিং এই দুইটার সাথে কি করা হয়েছে, দেখো আইএনজি যোগ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা এটা মুখস্থ করো, এই নিয়মটা অবশ্যই মনে রাখবে। তাহলে নিয়মটা কি ছিল, উইথ এ ভিউ টু, প্রিফার টু, রিফার টু, ডিজায়ার টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। সুপ্রিয় শিক্ষার্থী এখানে আরও কিছু আছে, যেমন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, তারপরে ওর্থ, এগুলো থাকলেও কি হবে, এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন আমরা গত কমপ্লিট সেন্টেন্সে শিখেছি উড ইউ মাইন্ড, এই মাইন্ডের পরে কিন্তু ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। আবার এগুলোর পরেও ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। নেক্সট দেখো এখানে প্যাসিভ সেন্টেন্সের কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আর রাইট ফর্ম অফ ভার্বের যে গ্যাপ তোমাদের পরীক্ষায় আসে সেখানে এই প্যাসিভ সেন্টেন্সটা সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাসিভ বাক্যগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর এইটা ভালোভাবে বুঝতে হলে ভয়েসেস ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই 2 নাম্বার নিয়মটা যেটা দেওয়া আছে যে বাক্যের গঠনটা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব। এটার অর্থ হচ্ছে আমরা এখানে বি ভার্ব দেব, বি ভার্বের পরে ভার্বের ভিতরি ব্যবহার করতে হবে। প্যাসিভ বাক্য চেনার উপায়টা কি, যে ভার্বটির কাজ সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে না, ভার্বটির যে কাজ সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে না। এমনও হতে পারে যে মূল সাবজেক্টটা অর্থাৎ অ্যাক্টিভ সাবজেক্টটা কি সেন্টেন্সে অনুপস্থিত, বা সাবজেক্টটি নিষ্ক্রিয় বা বস্তুবাচক হবে। সাবজেক্টটি কি হবে, নিষ্ক্রিয় বা বস্তুবাচক হবে। তারপরে বাই টু উইথ দ্বারা অবজেক্ট সংযুক্ত থাকতে পারে, বাই টু উইথ দ্বারা অবজেক্ট কি থাকতে পারে, সংযুক্ত থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে 2 নাম্বার নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের কিছু সেন্টেন্স কি থাকতে পারে, প্যাসিভ থাকতে পারে। আর প্যাসিভের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা এখানে বি ভার্ব ব্যবহার করার পর আর ভার্বের আমরা ভিতরি ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আর সাবজেক্ট অ্যাক্টিভ সাবজেক্টটা সেন্টেন্সে উপস্থিত থাকতেও পারে, নাও পারে। আর নিষ্ক্রিয় সাবজেক্ট বা বস্তু এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে। দেখো এখানে দ্য এয়ার ইজ পলিউটেড, এখানে এয়ার এটা কিন্তু নিষ্ক্রিয়, কারণ বলছে যে বাতাস দূষিত হয়। এখানে বাতাস নিজে নিজে কিন্তু দূষিত হয় না, এটা কেউ না কেউ দূষণ করে। সেক্ষেত্রে কারা দূষণ করে তাদের কথা কিন্তু এখানে বলা নেই, যার কারণে এখানে দ্য এয়ার ব্যবহার করার পর এটা হচ্ছে নিষ্ক্রিয় সাবজেক্ট, যার কারণে পরে বি ভার্ব নিয়ে এসেছি।
এবং এরপরে ভার্বের কি হয়েছে V3 হয়েছে। দ্য এয়ার ইজ পলিউটেড। তারপরে দেখো দ্য পিকচার ওয়াজ ড্রাউন্ড বাই এ বেবি বয়। দ্য পিকচার ওয়াজ ড্রাউন্ড বাই এ বেবি বয়, অর্থাৎ এই ছবিটা এঁকেছে কে এঁকেছে? এ বেবি বয়। অর্থাৎ এই ছবি তো নিজে নিজেই অঙ্কিত হতে পারে না, কেউ না কেউ এই ছবিটা তৈরি করবে বা আঁকবে। সেক্ষেত্রে এই ছবিটা কে এঁকেছে? এ বেবি বয়, একজন শিশু বালক আর কি, সেই ছবিটা এঁকেছে, যার কারণে এটা প্যাসিভ হয়েছে। কারণ আমরা যদি লিখতাম এ বেবি বয় ড্রিউ আ পিকচার, তাহলে কিন্তু বাক্যটা অ্যাক্টিভ হয়ে যেত, প্যাসিভ আর থাকতো না। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই কথাটা তোমরা বুঝতে পেরেছো যে বাক্যটা প্যাসিভ হলে আমরা কিভাবে ভার্বগুলো ফর্ম পরিবর্তন করব, সেই বিষয়টা তোমরা ইতোমধ্যে জানতে পেরেছো। নেক্সট, বন্ধনীর ভিতরের ভার্বটির কাজ নিয়ে সম্পন্ন করতে না পারলে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। বন্ধনীর ভিতরের ভার্বটির কাজ নিজে সম্পূর্ণ করতে না পারলে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। যেমন প্লিজ শো মি রিটেন ডকুমেন্ট, অর্থাৎ দয়া করে আমাকে দেখাও লিখিত ডকুমেন্ট দেখাও, দয়া করে আমাকে লিখিত ডকুমেন্ট দেখাও। এখানে যদি বন্ধনীর মধ্যে রাইট থাকতো তাহলে আমরা অবশ্যই রিটেন লিখতাম, কারণ এখানে শো আছে মেইন ভার্ব, আমার আর মেইন ভার্বের প্রয়োজন নেই, যার কারণে পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। আমরা চতুর্থ নিয়মে আসি, যে বন্ধনীর ভিতরের ভার্বটির উদ্দেশ্য বোঝালে ভার্বটির প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হয়। এটা মনে রাখো যে বন্ধনীর ভিতরের ভার্বটি উদ্দেশ্য বোঝালে ভার্বটির প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সো দ্যাট ইন অর্ডার দ্যাট এটার নিয়ম পড়েছিলাম কমপ্লিটিং সেন্টেন্সে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সময়ে। সেক্ষেত্রে এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট কিন্তু উদ্দেশ্য বোঝায়, যার কারণে এটা তোমাদের মনে রাখতে হবে যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সেন্টেন্সে উদ্দেশ্য নিয়ে বসে, সেই ভার্বের পূর্বে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করে আমাদের কাজটি শেষ করব। যেমন এখানে বলছে আই এম গোয়িং টু ঢাকা টু বাই এ বুক। এখানে একটু খেয়াল করো যে আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাই বা যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? টু বাই এ বুক। এখানে টু বাই হচ্ছে মানে কিনতে, কি কিনতে যাচ্ছি? বই কিনতে যাচ্ছি। তার মানে এখানে বই কেনাটা হচ্ছে আমার উদ্দেশ্য, যার কারণে টু বাই হচ্ছে এখানে কি হবে? উদ্দেশ্য বোঝাচ্ছে। এই জন্যই বাইয়ের পূর্বে আমরা টু ব্যবহার করে ভার্বটাকে ইনফিনিটিভ করে রাখবো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। নেক্সট, এখানে দুইটা প্র্যাকটিস দেয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাজ হবে এইটাকে সঠিকভাবে করা, গ্যাপ পূরণ করা। তোমরা দেখো এবং এটা পূরণ করো। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ সুন, দ্য স্নেক ওয়াজ ড্যাশ ইয়েস্টারডে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি একটু অপেক্ষা করছি, তোমরা আগে উত্তরটা করে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা গ্যাপটা পূরণ করতে পেরেছো। দুইটা গ্যাপ দেওয়া ছিল এখানে। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ সুন, সিং। আই লুক ফরওয়ার্ড টু সিং অর হেয়ারিং ইউ সুন। অর্থাৎ যে ভার্বই তুমি এখানে ব্যবহার করো সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আরেকটা নিয়ম দেখো, আরেকটা উত্তর আছে দ্য স্নেক ওয়াজ কিলড ইয়েস্টারডে। অর্থাৎ এখানে কাকে কামড়াইছিল বা কামড়াইছিল সেটা কিন্তু এখানে দেয়া নেই। দ্য স্নেক ওয়াজ কিলড ইয়েস্টারডে। দ্য স্নেক ওয়াজ কিলড বাই ইয়েস্টারডে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিলড শব্দের অর্থ হচ্ছে হত্যা করা,
অর্থাৎ সাপটিকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, যার কারণে কে বা কারা হত্যা করেছে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা নেই। যার কারণে আমরা এটা কি লিখেছি যে এটা প্যাসিভ বাক্য হয়েছে, কারণ দ্য স্নেক এর পরে কারণ সে নিজে নিজেই তো মারতে পারে না, যার কারণে অন্য কেউ এটা মেরেছে, যার কারণে এখানে বাক্যটা কি হয়েছে, প্যাসিভ হয়েছে। নেক্সট, রুল 4, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের ইংরেজি বইতে প্যাসেজে বিভিন্ন সময়ে দেয়ার দিয়ে অনেক বাক্য দেখেছ। হয়তোবা এই দেয়ারের পরে কেউ প্লুরাল ভার্ব ব্যবহার করেছ, কেউ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছ, অনেকে জেনে ব্যবহার করেছ, অনেকে না জেনে ব্যবহার করেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এই বিষয়টা নিয়েও আলোচনা করব। আশা করি আজকের পর থেকে এই দেয়ার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেয়ারকে আমরা ইন্ট্রোডাক্টরি বলি। এখানে ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ হচ্ছে যে শব্দ দিয়ে বা যা দিয়ে কোনো কিছু শুরু করা হয় তাকে কি বলা হয়, ইন্ট্রোডাক্টরি। এখানে দেয়ার হচ্ছে সেই ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ দেয়ার দিয়ে আমরা কোনো বাক্য শুরু করতে পারবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই দেয়ার অনুসারে কোনো ভার্ব ব্যবহার করা হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অবশ্যই মনে রাখবা দেয়ার কোনো বাক্যের সাবজেক্ট হতে পারবে না, যার কারণে এই দেয়ার অনুসারে কোনো ভার্বও ব্যবহার করা হয় না। তাহলে আমরা ভার্ব কীভাবে ব্যবহার করব, কী অনুসারে ভার্বটা নিব, সেইটা জানতে হলে এই এক্সাম্পল দুইটি লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এক্সাম্পল দুইটা দিয়েছি এইভাবে, দেয়ার ইজ আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। এখানে দেয়ার ইজ আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ এর অর্থ হচ্ছে আমাদের গ্রামের পাশেই কি আছে, একটা নদী আছে। এখন আমার প্রশ্ন আরেকটা এক্সাম্পল দিয়ে, দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক নদী আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি দেয়ার অনুসারে তুমি ভার্ব ব্যবহার করতে, তাহলে একই দেয়ারের কারণে প্রথমে ইজ তারপরে আর আমরা ব্যবহার করতে পারি না, কারণ আমরা এখানে দেখছি যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যে দেয়ার কোনো সেন্টেন্সের কি হবে না, সাবজেক্ট হবে না, সেক্ষেত্রে এই ভার্বগুলো ব্যবহার করতে হবে। এরপরে দেখো নাউন আছে, যেমন প্রথম বাক্যে এ রিভার আছে, তাহলে এখানে যেহেতু একটা বোঝাচ্ছে, যার কারণে আমরা ইজ ব্যবহার করব। আর পরে দেখো মেনি রিভার্স, অনেক নদীর কথা বলছে, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করব, আর ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় খেয়াল করো, যেমন কোনো জায়গায় কোনো কিছুর অবস্থান আছে, কোনো জায়গায় কোনো কিছু ছিল, যদি এরকম বোঝায় সেক্ষেত্রে অবশ্যই ওই সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু করতে হবে। তারপরে যে নাউন অর্থাৎ যে জায়গাটা ছিল বা যে যা ছিল সেই নাউন অনুসারে আমরা কি নিব, একটা ভার্ব নিব। এখন সেই নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কী হবে, সিঙ্গুলার। যদি সেই নাউন প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে, প্লুরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটিও তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, পসেসিভ অব এর পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় খেয়াল করো যে এখানে পসেসিভ অব এর পূর্বের সাবজেক্ট অনুসারে পজেসিভ অব। এখানে মূলত যদি আমরা মেনি অফ ওয়ান অফ এ ধরনের নাউনের ক্ষেত্রে আমরা হয়তো বা এই যে দ্য বয়েস এই ধরনের আমরা সাবজেক্ট প্লুরাল হিসেবে ধরে ভার্ব আমরা প্লুরাল করি, তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি ওয়ান অফ মেনি অফ এরকম থাকে তাহলে এর পরে যে নাউন সেই নাউনটা প্লুরাল হলেও ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, দেখো ওয়ান অফ, এখানে ওয়ান কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট যার কারণে ইউজ হয়েছে, আর মেনি বলতে তো অনেককে বোঝাচ্ছে,
যার কারণে ভার্বটা এখানে কি হয়েছে আর হয়েছে। সো ওয়ান অফ দ্য বয়েজ ইজ সিক, মেনি অফ দ্য বয়েজ আর ডুইং ওয়েল, মেনি অফ দ্য বয়েজ আর ডুইং ওয়েল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটা এক্সাম্পল, আর একটা নিয়ম দেখব এখানে, যে ইজ, এভরি, ইদার, নিদার, নান, এভরিবডি, নোবডি। সুপ্রিয় শিক্ষার্থী আরও আছে, যেমন এভরিথিং আছে, নাথিং আছে, এনিথিং আছে, তারপর এনিবডি আছে, সামবডি আছে, সামথিং আছে। এরা সবই এরপরে কিন্তু থার্ড পারসন ভার্ব সবসময় কী হয়, সিঙ্গুলার হয়। এরপরে সবসময় ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। যেমন এভরিবডি লাইকস ইকুয়ালিটি, অর্থাৎ প্রত্যেকেই কি করে, সমতা পছন্দ করে। এখানে দেখো এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে কি করা হয়েছে, ইয়েস যোগ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে আমি আরেকবার বলতে চাই, যে যেমন ইস, এভরি, আমরা এভরি দিয়ে তিনটা পাবো, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। তারপরে নান আছে, আর নো বডি দিয়ে আমরা কি পাবো, নো বডি, নো ওয়ান, নাথিং। তারপরে সাম ওয়ান, সামবডি, সামথিং, নান, এনি ওয়ান, এনিবডি, এনিথিং। এরা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। যখন এরা সেন্টেন্সের সাবজেক্ট হবে তখন এরপরে ভার্বটা কী হবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় আমরা এখানে লিখেছি এভরিবডি লাইকস ইকুয়ালিটি। দেখো লাইকের সাথে এস যোগ করা আছে। তারপরে দেখো ইস বয় অ্যান্ড ইস গার্ল গেটস এ প্রাইজ। দেখো যে অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং দুইটা নাউনের পূর্বে কি ব্যবহার করা আছে, ইস ব্যবহার করা আছে, যার কারণে এখানে ভার্বও কী হবে, সিঙ্গুলার হবে, যার কারণে গেটস হয়েছে। তবে দেখো নো বডি ব্লেভস এ ট্রেটর। ট্রেটর শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। ট্রেটর শব্দের অর্থ কি, বিশ্বাসঘাতক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছো যে নো বডি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছো। নেক্সট, অল, সাম এবং মেনি ইত্যাদির পরে প্লুরাল ভার্ব হয়। তার মানে অল, সাম, মেনি ইত্যাদি সাবজেক্ট হলে এর পরে ভার্বটা কী হবে, প্লুরাল হবে। যেমন অল চিলড্রেন আর ইনোসেন্ট। দেখো অল চিলড্রেন আছে, যার কারণে ভার্ব কী হয়েছে, আর হয়েছে। তবে দেখো সাম দ্য বয়েজ আর প্লেয়িং ইন দি ফিল্ড। সাম অফ দি বয়েজ, এখানে সাম অফ আছে, যার কারণে ভার্ব কী হয়েছে, প্লুরাল হয়েছে আর। তারপরে মেনি বয়েজ আর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এখানে মেনি বয়েজ আছে, যার কারণে ভার্ব কী হয়েছে, প্লুরাল হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 8 নম্বরে যে নিয়মটা দেয়া আছে, যে রিচ, পুয়ার, ব্রেভ, কাওয়ার্ড ইত্যাদির সামনে দিয়ে থাকলে প্লুরাল ভার্ব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই বিষয়টা আমি আরও স্পষ্ট করে দিচ্ছি, যে যদি কোনো আর্টিকেলের পূর্বে তুমি দি ব্যবহার করো, যেমন এখানে রিচ আছে, তুমি বললে দ্য রিচ, পুয়ার আছে দ্য পুয়ার বললে, ব্রেভ আছে দ্য ব্রেভ বললে, কাওয়ার্ড আছে দ্য কাওয়ার্ড বললে, ইন্ডিয়ান আছে তুমি দ্য ইন্ডিয়ান বললে, বাংলাদেশি আছে তুমি বললে দ্য বাংলাদেশি, তুমি জাপান আছে তুমি বললে দ্য জাপানিজ, তুমি আমেরিকা আছে তুমি বললে দ্য আমেরিকান। এই যে এরকম যদি তোমরা ব্যবহার করো, সেক্ষেত্রে ভার্বটা অবশ্যই কী হবে, প্লুরাল হবে। কারণ এভাবে আর্টিকেল দি ব্যবহার করলে একটা জাতিকে নির্দেশ করে, সেই অর্থে ভার্বটা কী হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কারণ এই দি ব্যবহার করার কারণে ওটা যেহেতু একটা জাতিকে নির্দেশ করে, যার কারণে সে নিজেও কি, প্লুরাল। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সর্বদা সুখী নয়। এখানে বলছে ধনীরা সর্বদা কি নয়, সুখী নয়। দ্য পুয়ার আর অলওয়েজ নেগলেক্টেড, দ্য পুয়ার আর অলওয়েজ নেগলেক্টেড, অর্থাৎ দুর্বলেরা বা গরিবেরা সর্বদা অবহেলিত। গরিবেরা সর্বদা কি, অবহেলিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছ। দেখি এরপরে কি আছে। নেক্সট,
পেয়ার ওয়ার্ক দেখো, ম্যাচ ইউর আনসার, অর্থাৎ তোমার আনসারটা মেলাও। এখানে যেমন বলছে ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ অ্যাবসেন্ট, এভরিবডি ড্যাশ আ চাইল্ড, সাম অফ দ্য বয়েজ ড্যাশ ইন দ্য গার্ডেন। আমি আবার বলছি, ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ অ্যাবসেন্ট, এভরিবডি ড্যাশ আ চাইল্ড, সাম অফ দ্য বয়েজ ড্যাশ ইন দ্য গার্ডেন। এখন এই গ্যাপে তোমাদের কাজ হবে যে উপযুক্ত শব্দ ব্যবহার করো। আমি একটু সময় নিচ্ছি, তোমরা এটার উত্তর করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়মটা তোমাদের মনে রাখাটা আবশ্যক। তাহলে ওয়ান অফ দি গার্লস, অর্থাৎ এখানে ওয়ান অফ থাকলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। সো দ্য ফার্স্ট আনসার ইজ ওয়ান অফ দ্য গার্লস ইজ অ্যাবসেন্ট, ওয়ান অফ দ্য গার্লস ইজ অ্যাবসেন্ট। অ্যানাদার, এভরিবডি লাভস আ চাইল্ড, এখানে এভরিবডি সাবজেক্ট হয়েছে, যার কারণে ভার্বের সাথে এস বাই এচ যোগ করতে হয়, এটা প্রেজেন্ট টেন্স যার কারণে। তবে দেখো সাম অফ দ্য বয়েজ আর ইন দ্য গার্ডেন, এখানে সাম অফ আছে, যার কারণে ভার্ব অবশ্যই কী হবে, প্লুরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এইগুলো বুঝতে পেরেছ। আমরা আরও কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব নেক্সট। এখানে দেখো যে উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্টটি অনুসারে হয়। এখানে আরও আছে, শুধু উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ নয়, টুগেদার হতে পারে, অ্যাকম্পেনিড বাই হতে পারে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাজ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কলেজ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কলেজ। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে দুইটা দেখো, প্রথমে প্রোনাউন হি, তারপর হিজ ফ্রেন্ডস, কিন্তু আমরা ফার্স্ট সাবজেক্ট অনুসারে কি ব্যবহার করব, ভার্ব, যার কারণে ইজ হয়েছে। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস অ্যাম প্লেয়িং ফুটবল, এখানে কেন অ্যাম ব্যবহার করা হয়েছে, আই আছে যার কারণে অ্যাম ব্যবহার করা হয়েছে। নেক্সট, রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাটটির রেফারেন্স অনুসারে ভার্ব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হু, হুইজ, দ্যাট এর পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকবে সেই অনুযায়ী আমাদের কি নিতে হবে, ভার্ব নিতে হবে। যেমন তারিফ ইজ আ স্টুডেন্ট হু ইজ স্টাডিং, এখানে দেখো হুর পূর্বে কি আছে, স্টুডেন্ট আছে, যার কারণে স্টুডেন্ট অনুসারে পরে ভার্ব কী হয়েছে, ইজ হয়েছে। তবে দেখো উই আর স্টুডেন্টস হু আর স্টাডিং, এখানে স্টুডেন্টসের স্টুডেন্ট আছে হু এর পূর্বে, যার কারণে কী হয়েছে, আর হয়েছে। তবে দেখো ইট ইজ আই হু অ্যাম স্টাডিং, এখানে হুর আগে আই আছে, যার কারণে এখানে অ্যাম হয়েছে। সেক্ষেত্রে স্টুডেন্ট, স্টুডেন্টস এবং আই, এটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনের রেফারেন্স, অথবা এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখানে তুমি যদি হু বলো, তাহলে হু বললে স্টুডেন্টকে রেফারেন্স করে বা বোঝায়, তারপরে নিচেটাও হু বললে স্টুডেন্টকে বোঝায়, তারপরেটাও হু বললে আইকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, যে কালেকটিভ প্লুরাল নাম্বারগুলো যদি একটি অখণ্ড ইউনিট, সমষ্টি বা অংশ বোঝালে সিঙ্গুলার ভার্ব হয়। কালেকটিভ প্লুরাল নাম্বার, আচ্ছা এখানে যে যে সংখ্যাগুলো বোঝায় সেই সংখ্যা হলে পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার ব্যবহার করতে হবে। যেমন 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 50 মাইলস এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে, যার কারণে এটা কী হবে, এটা ভার্ব সিঙ্গুলার, যখন ইজ হয়েছে। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, $40 is not a large amount, $40 is not a large amount। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিয়মটা বুঝতে পেরেছ। নেক্সট, কালেকটিভ আইডিয়াসগুলো একটি অখণ্ড ধারণা বা একটি বিষয়কে বোঝালে সিঙ্গুলার ভার্ব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেমন কেকস অ্যান্ড অ্যালি ইজ আ নোভেল, ব্রেড অ্যান্ড বাটার ইজ আ রিচ ফুড, তারপর টাইম অ্যান্ড টাইড
ওয়েটস ফর নান। এখানে আসলে এখানে ওয়েটস হবে না, ওয়েট হবে, কারণ স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মটা আগেও আমি আলোচনা করেছি পূর্বের এসে, সেখান থেকে এই নিয়মটা দেখে নিবা। তোমরা যারা পুরোটা ক্লাস আমার সাথে ছিলে তাদেরকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা কিছু প্র্যাকটিস দেখো, অর্থাৎ এভালুয়েশনগুলো দেখব। যেমন ম্যাচ ইউর আনসার, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, 80 কিমি ইজ আ লং ডিস্টেন্স। তারপরে দেখো অল চিলড্রেন আর ইনোসেন্ট, নোবডি বিলিভস আ লায়ার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছো। আমরা এরপরে দেখব কি আছে, পেয়ার ওয়ার্ক, অর্থাৎ হোমওয়ার্ক করতে হবে। এখানে হোমওয়ার্ক এই দেখো একটাই, যেমন টেক বক্সে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, সেই ভার্বটা গ্যাপে বসাতে হবে। এখানে টেক মানে নেয়া, ফরগেট মানে ভুলে যাওয়া, বি মানে হওয়া, স্টার্ট মানে শুরু করা, ওয়াক মানে হাঁটা, ওয়েলকাম স্বাগত জানানো, এন্টার মানে প্রবেশ করা, থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেয়া, আনসার মানে উত্তর করা, আস্ক মানে জিজ্ঞাসা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা গ্যাপ এর ইদে আছে, দেখো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ আ মেমোরেবল ডে ইন মাই লাইফ। আই উইল ড্যাশ দ্য ডে as long as I live. It dash in January 1976. I dash my schooling at a village primary school. My father dashed me to the school for admission. We dash all the way to school. When I dashed the headmaster's room, I greeted him. I was dashed and given a seat. Then he dashed me some questions. As I dashed them, he dashed me cordially and affectionately. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 10টি গ্যাপ দেওয়া আছে এবং উপরে ভার্বও 10টি আছে। তোমরা প্রত্যেকটা ভার্ব এখানে সঠিক জায়গায় ব্যবহার করবে। যদি এই দুইটা ক্লাস সম্পর্কে তোমাদের যে আইডিয়া গ্রো হয়েছে, তোমাদের যে আইডিয়া বা দক্ষতা পেয়েছো বা তোমরা দক্ষ হয়েছো, সেই দক্ষতাকে এইখানে একটু কাজে লাগাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব যে তোমরা এটার উত্তর করতে পারবে যদি নিয়মগুলো ভালোভাবে ফলো করো। আর এটা উত্তর করতে অবশ্যই টেন্সের বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ কনটেক্সট কোনো সময় প্রেজেন্ট টেন্সে, কোনো সময় পাস্ট টেন্সে আছে। রাইটস ফ্রম ভার্বের এই বিষয়টা জানাটা খুবই জরুরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা এখান থেকেও অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। তাহলে রাইটস ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমাদের আরও একটা ক্লাস শেষ হয়ে গেল এবং এটাই শেষ ক্লাস ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই এই গ্রামারটি একটি মনোযোগ সহকারে দেখে তোমরা ভার্ব সম্পর্কে তোমাদের জ্ঞান, যাতে তোমরা একটা সেন্টেন্স বলতে পারো সঠিকভাবে লিখতে পারো। আর যদি সঠিকভাবে কোনো সেন্টেন্স লিখতে এবং পড়তে এবং বলতে পারো, তাহলে ইংরেজি ভাষা রপ্ত করা কঠিন কিছু হবে না এবং গ্রামারও তোমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।